আমি মানুষটা কি আসলেই তোমার বড্ড বেশি অপ্রিয়? কথাটা কর্ণকুহর হতেই স্পর্শীর পিলে চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের পানে। নির্বাণের দৃষ্টি তখন রাস্তাতে নিবদ্ধ। দেহভঙ্গি বেশ অমায়িক। হঠাৎ এমন প্রশ্নের মানে খুঁজে পেল না স্পর্শী। নির্বাণ কি তাহলে দুপুরের কথাগুলো শুনে ফেলেছিল? কথাটা মস্তিষ্ক জুড়ে তরঙ্গিত হতেই স্পর্শীর হৃদস্পন্দন তার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে থাকে। বিচলিত হয়ে ওঠে মন। নির্বাণের প্রশ্নের কি উত্তর দিবে সে এখন? সত্য বলা দুষ্কর হলেও মিথ্যাই বা কি করে বলবে? দীর্ঘশ্বাস ফেলে সে। নিজেকে স্বাভাবিক করতে ফাঁকা কয়েকটা ঢোক গেলে আনমনে কথা গুছিয়ে নিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, তেমন কিছু নয়। নির্বাণ সামনের দিকে তাকিয়ে বলে, তাহলে কেমন কিছু? স্পর্শী এইবার প্রত্যুত্তর করার মতো কিছুই খুঁজে পেল না, তাই চুপ করে রইল। যেখানে নির্বাণের সবটাই জানা, সেখানে কি মিথ্যা বলা সাজে? স্পর্শীকে নীরব থাকতে দেখে নির্বাণ বলে ওঠে, আমি সত্যিটা শুনতে চাইছি তোমার থেকে, কোনো ধরনের বানোয়াট কাহিনী নয়। স্পর্শী জানালার বাহিরে মুখ করে মিনমিনে স্বরে বলে, হ্যাঁ, আপনি আমার অপ্রিয়, তবে এতটাও না। অপ্রিয় হওয়ার কারণ? কারণ তো আর আপনার অজানা নয়। আপনার কঠোর ব্যক্তিত্বের জন্যই কম বেশি ভার্সিটির সকলের কাছেই আপনি অপ্রিয়। নির্বাণের শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি অন্যদেরটা নয়, বরং তোমার কাছে অপ্রিয় হওয়ার দিকগুলো জানতে চাইছি। প্রশ্নটা ঠিক ধরতে না পেরে স্পর্শী ভুরু কিঞ্চিত কুঞ্চিত করে জিজ্ঞাসা করে, মানে? মানে শুধু কি আমার কঠোর ব্যক্তিত্বের জন্যই আমি তোমার অপ্রিয়, নাকি কোনো চারিত্রিক দোষ তোমার নজরে পড়েছে? কোন সমস্যা আছে আমার মধ্যে বলো তো? নির্বাণের কথাই স্পর্শী বিমূঢ়তা বিহ্বলতায় মুখের খেই হারিয়ে ফেলে। এক প্রকার বিষম খেয়েও খেলো না যেন সে। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো নির্বাণের পানে। এইমাত্র কি বলল নির্বাণ? চারিত্রিক দোষ? সে তো নির্বাণের ভালো মতো চেনেও না পর্যন্ত। আদৌ তার চারিত্রিক দোষ আছে কিনা সে কিভাবে জানবে? ক্ষণেই পরিবেশের বিব্রতকর হয়ে উঠল স্পর্শীর নিকট। সে দৃষ্টি নত করে হাত কসলাতে শুরু করে। আকস্মাৎ নির্বাণ বলে ওঠে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। স্পর্শী এইবার আরো বিব্রত বোধ করে। দৃষ্টি নত রেখেই ইতস্থ সুরে বলে, সেরকম কিছু না, আপনি ছাড় হিসেবেই আমার কাছে অপ্রিয়। ক্ষণেই নির্বাণের ঠোঁটের কোণে ফুটে ওঠে সরু হাসির রেখা। মৃদু স্বরে বলে সে, তোমার ভালো লাগায় আমি অপ্রিয় হলেও আমার ভালো না লাগায় তুমি অপ্রিয়। আশেপাশে চলাচলকারী গাড়ির তীক্ষ্ণ শব্দে নির্বাণের কথাটা স্পর্শী ঠিকমতো শুনতে পেল না। খেয়ালও করা হলো না নির্বাণের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু। স্পর্শী আনমনা হয়েই বলল, কথাটা ঠিক শুনতে পাইনি। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল, কিছু বলল না। স্পর্শী তখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নির্বাণের পানে। কিছু প্রহর এভাবেই নীরবে গড়িয়ে যাওয়ার পর নির্বাণ গাড়ি থামায়। আকস্মাৎ গাড়ি থামিয়ে দেওয়ায় স্পর্শী হকচকিয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, গাড়ি থামালেন কেন? নির্বাণ কিছু না বলেই নিজের সিট বেল্টটা খোলে। অতঃপর খানিকটা ঝুঁকে আসে স্পর্শীর দিকে। স্পর্শী তা দেখে ভয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে দেয়। কি হয়েছে? নির্বাণ স্পর্শীর একদম নিকটস্থে এসে তার সিট বেল্টটা খুলে দেয়। মুখটা স্পর্শীর কান বরাবর স্থির রেখেই বলে, আমরা এসে পড়েছি। নির্বাণ এত কাছে আসায় স্পর্শীর প্রায় রুদ্ধশ্বাস অবস্থা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কথা পর্যন্ত বলতে পারছে না সে। কোনো মতে শুধু বলে, হুম। নির্বাণ স্পর্শীর কাছ থেকে সরে এসে হালকা হেসে বলে, তোমার বাসায় এসে পড়েছি আমরা, নামো। স্পর্শী এইবার সম্বিত ফিরে পায়। সতর্ক দৃষ্টিতে তাকায় চারপাশে। ওদের কোলানির সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। স্পর্শী এইবার কিছুটা স্বাভাবিক হয়। ঘুরে তাকায় নির্বাণের দিকে। নির্বাণের ঠোঁটের কোণে তখন এক টুকরো হাসি বিদ্যমান। স্পর্শী বেশ কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই দিকে। নির্বাণের সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম সে তাকে হাসতে দেখছে। এ যেন কোনো বিরল বস্তুর সন্ধান পাওয়া। ভার্সিটিতে নির্বাণ সর্বদাই গম্ভীর্যপূর্ণ,
তাকে কখনো হেসে খেলে কথা বলতে দেখা যায় না। বাকি ৮-১০টা স্টুডেন্টের মতোই স্পর্শীও ধরেই নিয়েছিল নির্বাণ হাসতে জানে না। তবে আজ তা যেন ভুল প্রমাণিত হলো। স্পর্শী এইভাবে তাকিয়ে থাকতে দেখে নির্বাণ আবারও তার দিকে কিছুটা ঝুঁকল। আমাকে দেখার আজীবন সময় পাবে, এখন বাসায় যাও, রাত বাড়ছে। কথাটা বলে নির্বাণ সরে আসে। ক্ষণেই স্পর্শীর ভরাট গাল দুটি ছেয়ে গেল প্রগাঢ় রক্তিমাতে। সে দৃষ্টি নত রেখে মিনমিনের স্বরে বলল, আসি। কথাটা বলেই স্পর্শী হাতের মুঠোয় ব্যাগটা চেপে তৎক্ষণাৎই গাড়ি থেকে নেমে পড়ল। দ্রুত পায়ে হাঁটা দিল সামনের দিকে। ভুলেও আর তাকালো না পেছনের দিকে। ভাবটা এমন, পেছনে তাকালেই যেন তার সর্বনাশ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হলো। হরেক রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিহিত নরনারীর সমারোহ চারিদিকে। সকলেই ব্যস্ত কোনো না কোনো কাজে। নির্বাণ ভলেন্টিয়ারদের আরেক দফা আদেশ নির্দেশনা দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ব্যাক স্টেজের দিকে, সব ঠিকঠাক আছে কিনা পরখ করতে। নিজ গন্তব্যে এসে নির্বাণ থমকালো। অনিচ্ছাকৃতভাবেই দৃষ্টি গিয়ে আটকালো কাঙ্ক্ষিত নারীর উন্মুক্ত পিঠের দিকে। সবসময় সংযত রাখা দৃষ্টি আজ প্রথমবারের মতো রূপান্তরিত হলো বেহায়াপনায়। নারীটি উল্টো মুখ করে দাঁড়িয়ে হাত দিয়ে বিভিন্ন আকার ভঙ্গিমা করতে করতে কাউকে কি যেন বোঝাচ্ছে। সে কথা এতটাই মশগুল যে কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা সে বুঝতেই পারল না। নারীটি কথা শেষ হতেই সে ঘুরে দাঁড়ালো। নির্বাণ নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকলো নারীটিকে। গায়ে ৮ পৌড়ের শাড়ি জড়িয়ে কৃত্রিম রঙে সাজিয়েছে নিজেকে। হাতে এক মুঠ রেশমি চুড়ির ঝংকার তুলে কাঁধের এক পাশে খোপা ফেলে কৃত্রিম ফুল গেঁথেছে তাতে। এই অকৃত্রিমতায় যেন আজ নির্বাণ খুঁজে পেল অপার্থিব এক সৌন্দর্যের সন্ধান। মনের মাঝে উঠল উথাল পাথাল ঢেউয়ের জোয়ার। আগেও সে এই বেশে অনেক নারীকেই দেখেছে, কিন্তু কখনো কোনো নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করেনি। তবে আজ কেন আকর্ষিত হচ্ছে সে? নারীটির ওপর তার অধিকার আছে বলে? নির্বাণ এক ধ্যানে তাকিয়ে থাকে স্পর্শীর দিকে, গভীরভাবে পরখ করতে থাকলো তাকে। হঠাৎ স্পর্শীর কাজল রেখা দৃষ্টিতে নির্বাণের দৃষ্টি মিলিত হতেই সে দেখতে পেল তার সর্বনাশিনীকে। আর ক্ষণেই সর্বাঙ্গে খেলে গেল তীব্র শিহরণ। মনে পড়ে গেল চৈত্র মাস নিয়ে লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যিক বাণীটির কথা। নির্বাণ দৃষ্টি নত করে বিড়বিড় করল, চৈত্র মাস তো নয়, এ যেন সর্বনাশা মাস। পুরুষ জাতির শিষ্টতা বিনাশ করতেই এই মাসের আগমন। নির্বাণ এক পলক দৃষ্টি তুলে স্পর্শীকে দেখে আনমনেই বলে, সর্বনাশা মাসে পুরুষ জাতি কোনো নারীর দৃষ্টির মাধুর্যে শহীদ হবে না, সেটা তো অসম্ভব, একেবারেই অসম্ভব। নিষিদ্ধ জায়গাগুলো এইভাবে উন্মুক্ত রাখতে নেই, দৃষ্টি বেসামাল হয় কারো। কোনো আগন্তুকের মিয়ে যাওয়া কণ্ঠ স্পর্শীর কর্ণকুহরে ঝংকার তুলতেই ঈষৎ কেঁপে ওঠে সে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায় শীতল শিহরণ। স্পর্শী কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি পুনরায় বলে ওঠে, পেছন দিয়ে শাড়ি ঠিক করো। কণ্ঠস্বরটা এইবার বড্ড চেনা লাগে স্পর্শীর, কিন্তু ঠিক ধরতে পারল না কণ্ঠটা কার। তৎক্ষণাৎই পেছন ঘুরে দাঁড়ায় সে, কিন্তু কাউকে দেখতে পায় না। ঈগল দৃষ্টি চারিদিকে নজর বুলিয়ে বোঝার চেষ্টা করে কথাটা আসলে তাকে কে বলেছে, কিন্তু ভিড়ের মাঝে আগেই আগন্তুকটি হাওয়ায় মিলিয়ে যায়, যার দরুন স্পর্শী বুঝতেই পারল না কে তাকে এই কথাগুলো বলেছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, ঘাড় ঘুরিয়ে নিজের দিকে তাকালো। পেছনে নিয়ে গেল হাত। কোমরের পাশে লাগানো সেফটি পিনটা টানে খুলে গিয়েছে, যার ফলে কোমরের একাংশ প্রদর্শিত হয়ে আসে বহির্ভাগে। ক্ষণেই স্পর্শী লজ্জায় নিমজ্জিত হলো। কাজে এতটাই মগ্ন ছিল, কখন শাড়ির পিন খুলে গিয়েছে বুঝতেই পারেনি। স্পর্শী দ্রুত পেছন দিক দিয়ে আঁচলটা টেনে নিজেকে আবৃত করলো। পুনরায় চারিদিকে চোখ বুলালো পরিচিত কাউকে খুঁজতে। আশেপাশে কাউকে না পেয়ে স্পর্শীর সামনের দিকে এগিয়ে গেল কিছুটা। সামনে নিধিকে দেখতে পেয়ে স্পর্শী ওর নাম ধরে ডাকে। ডাক শুনে নিধি কাছে আসতেই
স্পর্শী সবটা বলে। ওকে নিয়ে চলে যায় ওয়াশরুমে। নিজ কার্য শেষে স্পর্শী আর নিধি বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। স্পর্শী মন্থর কণ্ঠে বলে, থ্যাঙ্কস রে। নিধি ততস্থ সুরে বলে, থ্যাঙ্কস পরে দিস, এখন তাড়াতাড়ি চল, বহুত কাজ বাকি আছে রে ভাই। সব ঠিক মতো না হলে স্যার পরে আমাদের কেলাবে। চল। স্পর্শী আর নিধি কিছু দূর যেতেই পাশ থেকে কেউ শীষ বাজিয়ে ওঠে। স্পর্শী সেটা উপেক্ষা করে চলে যেতে নিলে পেছন থেকে কেউ বলে ওঠে, রূপে বুঝি আজ পা মাটিতেই পড়ছে না তোমার? আমাকে না দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। স্পর্শী এইবার থমকায়, পাশ ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। কঠোর কণ্ঠে বলে, রাস্তার লোককে দেখার মতো কি আছে শুনি? রুদ্র বাঁকা হেসে বলে, মানলাম আমি রাস্তার লোক, তবে এই রাস্তার লোকের সাথেই এককালে অনেক সময় কাটিয়েছো, ভুলে গেলে? মুখ সামলে কথা বল। মুখ সামলেই কথা বলছি, জানে শেষের কথাটা একটু টান দিয়ে বলল রুদ্র। স্পর্শী কিছুই বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। নিধি একবার রুদ্রের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে স্পর্শীর হাত ধরে চলে আসার জন্য বলল। এমন সময় রুদ্রের আর কিছু বন্ধু এসে দাঁড়ালো সেখানে। সকলের অভিব্যক্তি গা জ্বালানোর মতো। একজন রুদ্রের কানে কিছু ফিসফিস করতেই রুদ্র অতি বিশ্রী চাহনিতে তাকায় স্পর্শীর পানে। ওপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো মতো দেখে নিয়ে বলে, এক রাতের জন্য মন্দ নয়। কথাটা কর্ণকুহরে তরঙ্গিত হতেই স্পর্শীর ক্রোধ সকল সীমা পেরিয়ে গেল। সে উচ্চ স্বরে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুদ্র, আজ বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে বলছি। রুদ্র পুনরায় হেসে বলে, খারাপ কি বললাম? সাধারণ একটা বাক্য বলেছি, তাতে এত জ্বালার কি আছে? আর আমি তো তাও এক রাতের কথা ভেবেছি, অন্য কেউ হলে তো ফিরেও চাইতো না। তোমার মতো কালো মেয়েকে কেই বা চাইবে? স্পর্শী ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। স্পর্শীর এখন ইচ্ছে করছে কাঠিন্যপূর্ণ কয়েকটা কথা বাক্য রুদ্রের দিকে ছুড়ে দিতে, কিন্তু পারছে না। কণ্ঠস্বর কেমন যেন নিষ্প্রভ হয়ে পড়ছে। শব্দ সব যেন দলা পাকিয়ে বসে আছে কণ্ঠনালীতে। স্পর্শী নিধির এক হাত শক্ত করে ধরে। নিধি এইবার চেঁচিয়ে বলে, জাস্ট শ্যাট আপ রুদ্র, আর কতটা নিচে নামবে তুমি? তোমাকে তো আজ আমার পশুর সাথেও তুলনা করতে ঘৃণা হচ্ছে। রুদ্র এবার বিদ্রূপের হাসি হেসে বলে, সত্যি সবসময় গায়েই লাগে, ঠিক আছে। স্পর্শী এইবার নিজেকে ভেতরে ভেতরে খানিকটা গুছিয়ে নিয়ে শক্ত গলায় বলে, সত্যি গায়ে লাগে কিনা জানি না, তবে কুকুরের ঘেউ ঘেউ অ্যাটলিস্ট আমার গায়ে লাগে না। অন্যের লাগালে লাগাতে পারো। ক্ষণেই রুদ্রের অভিব্যক্তি বদলে যায়। সে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই স্পর্শী আবারও বলে ওঠে, একটা কথা কি জানো? কুকুরের অভ্যাস হলো যেখানে সেখানে মুখ দেওয়া, 101 জায়গায় মুখ দিয়ে দেওয়া, মুখে ঘা করা। তুমিও হচ্ছ সেই কুকুর। সময় থাকতে ঠিক হয়ে যাও, না হলে কোথায় কোন ঘা হবে বুঝতেও পারবে না। আর আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমার জীবনের গতি ইতিমধ্যে হয়েই গিয়েছে। রুদ্র ভুরু কুঁচকে বলে, গতি বলতে? বিয়ে হয়ে গিয়েছে আমার, আর আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না স্পর্শী। নিধির হাতটা ধরে বড় বড় পা ফেলে সেই জায়গা থেকে চলে আসলো। ফাঁকা একটা ক্লাসে নতজানু হয়ে বসে আছে স্পর্শী। শক্ত মন হয়ে পড়েছে নিস্তেজ। চোখের কানায় জমে এসেছে লঘু অশ্রু জল। যে কোনো সময় নিজ সীমানা পেরিয়ে টুপ করে গড়িয়ে পড়বে গাল চিবুক বেয়ে। তারই পাশে নিধি আর কেয়া স্পর্শীকে এইটা সেইটা বলে বোঝ দিচ্ছে। তারই অন্য পাশে মাহিন ও স্বামী দাঁড়িয়ে নিষ্প্রভ দৃষ্টিতে দেখছে সব। সকল ঘটনা শুনে তারা স্তব্ধ, ভাষা হারিয়ে ফেলেছে সে ঈষৎ পূর্বেই। মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়? আকস্মাৎ স্পর্শী মাথা তোলে, এক ফোঁটা জল আপনা আপনি গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। অযত্নে লেপটে গেল চোখের কিনারে লেগে থাকা কাজলটুকু। অস্পষ্ট স্বরে সে জিজ্ঞাসা করে, আমি কি আসলেই দেখতে এতটাও কুৎসিত কালো?
আমাকে কি সত্যি কেউ চাইতে পারে না? নিধি এবার ধমকে ওঠে। কিসব বাজে বকছিস তুই? হ্যাঁ, তুই কুৎসিত বা কালো হতে যাবি কেন? তুই হচ্ছিস পরিস্ফুটিত গোলাপ, যার মধ্যে কোনো দাগ নেই, নেই কোনো কৃত্রিমতা। কুৎসিত তো ওই জানোয়ারের, আর ওর তো সবটাই কালা। কেয়া সগরোক্তি কণ্ঠে বলে, ওই গাধা, তুই কালো আর উজ্জ্বল শ্যামলার মধ্যে পার্থক্য বুঝিস না? নিজেকে তোর কোন দিক দিয়ে কালো মনে হয়? হ্যাঁ, এত মিষ্টি একটা চেহারা, কুৎসিত লাগে তোর? থাপড়িয়ে সবকটা দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে, ওই আবালের কথা কানে নিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, ওর কথার দাম আছে কোনো? স্বামী এগিয়ে এসে বলে, একদম কাঁদবি না। এই চোখের জল কার জন্য ফেলিস? হ্যাঁ, ওকে না তুই ভালোবাসিস না? তাহলে ওর কথা তোকে এত ইফেক্ট কেন করছে? আর কালো হলেও বা কি? হ্যাঁ, কালো মানুষ কি সুন্দর না? যে যার রূপেই সুন্দর। গায়ের রং দিয়ে সুন্দর কুৎসিত যাচাই করাটা বিকৃত মস্তিষ্কের কাজ। স্পর্শী মিয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি জানি সেটা, কিন্তু তবুও আজ ওর কথাগুলো কেন যেন ইফেক্ট করছে আমার। তবে ভুলতে পারছি না কথাগুলো। মাহিন বলে ওঠে, তোর মতো মেয়ে আমি অনেক কম দেখেছি স্পর্শী। তুই সহজে ভেঙে পড়ার মেয়ে না। যেহেতু আজ তোর ওপর কারোর কথা ইফেক্ট করেছে, সেহেতু কথাগুলো তোর মনের গভীরে দাগ কেটেছে, এটা আমি বুঝতে পারছি। দেখ, যে যার মতোই সুন্দর। আল্লাহর সৃষ্টি কি কখনো কুৎসিত হতে পারে? আর তুই দেখতে একদমই বাজে না, বরং একটা মিষ্টি আর হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী তুই। তোর ব্যক্তিত্ব সর্বদাই তোকে সবার থেকে আলাদা করে। তোকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে রে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সকলের কথায় স্পর্শী একটু স্বাভাবিক হয়। মন খারাপের মেঘগুলো সরে যেতে শুরু করে। সে হালকা হেসে বলে, মাখন দেওয়া ভালোই শিখেছিস রে মোটু। মাহিন বিরাগপূর্ণ চাহনি নিক্ষেপ করে বলে, আমার মনের কথাগুলো তুই মাখন বলে চালিয়ে গেলি? এই তোর বিচার? স্বামী বিদ্রুপ কণ্ঠে বলে ওঠে, ভালো কথা বলেছিস তো, গায়ে লাগে নাই মাইয়ার একেবারে, বুঝলি? তোর বলা উচিত ছিল, স্পর্শী, তোর মতো তেতো মেয়ে আমি একটাও দেখিনি। তোর তেড়া চোখের চাহনি, তোর আঁকাবাঁকা হলুদ দাঁতের হাসি সবাইকে আহত করে রে। তোর সোলার ঝাড়ুর মতো চুলে উকুনের বাসা, দেখতেই সবাই উতালা হয়ে পড়ে। তোর মতো একটা মেয়ে যার জীবনে যাবে, তার জীবন কয়লার কারখানা হয়ে যাবে। স্বামীর কথা শেষ হতেই সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। কেয়া বলে, সেই বলেছিস ইয়ার, উফ, পুরাই জোস। স্পর্শী হাসতে হাসতে বলে, থাক ভাই, মাফ কর আমায়। আমার রূপের গুণগান আর তোকে গাইতে হবে না, বুঝলি? আমি মেলা সুন্দর। নিধি বলে ওঠে, এই তো বাছা, লাইনে আসছস। এর পরের বার খালি আজে বাজে কথা শুনে সেন্টি খাইছস তুই, পিটাইয়া সেন্ডু গেঞ্জি বানিয়ে ফেলুম। নিধির কথায় স্পর্শী হেসে বলে, আচ্ছা বানাস। অতঃপর অযত্নে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নেয়। লেপটে যাওয়া কাজল আরেকটু ছড়িয়ে হয়, কিন্তু সেই দিকে স্পর্শীর নজর দেয় না। কেয়া এইবার তাড়া দিয়ে বলে, অনেক কথা হলো, এবার ওঠ তাড়াতাড়ি। নির্বাণ স্যার যদি একবার ধরতে পারে আমরা কাজে ফাঁকি দিচ্ছি, তাহলে আমরা ফিনিশড বস। সকলে কেয়ার কথায় সম্মতি জানিয়ে উঠে পড়ে, এগিয়ে যায় বাহিরের দিকে। এমন সময় স্পর্শীর মেসেজ টোনটা বেজে ওঠে। স্পর্শী হাতে থাকা মুঠোফোনের দিকে এক নজর বুলায়। অনুষ্ঠান শেষে সোজা গাড়িতে গিয়ে বসবে। তোমার সাথে কথা আছে আমার। অপরিচিত নাম্বার থেকে আসা এই মেসেজটা দেখে ক্ষণেই স্পর্শী ভুরু কুঁচকে আসে। অন্তর্নিহিত মস্তিষ্ক বুঝে উঠতে পারল না বার্তাটির প্রেরককে। পুনরায় মেসেজ টোন বেজে উঠতেই দৃষ্টি গিয়ে থমকালো স্ক্রিনে। আমি নির্বাণ। মেসেজটা আনমনেই পড়া মাত্রই স্পর্শী থমকে যায়। বিস্ময়ে চোখটা কোঠর থেকে বের হয়ে আসে তার। ভ্যাপসা গরমের এই বিকালে ঘর্মাক্ত শরীর নিয়েই মিনিট 10 হলো স্পর্শী নির্বাণের গাড়ির ভেতরে বসে আছে, অথচ নির্বাণের কোনো খবর নেই। গাড়ি খোলা রেখেই কোথায় গিয়েছে কে জানে। প্রচন্ড গরম লাগা সত্ত্বেও গাড়ির কাঁচ উঠিয়ে রেখেছে সে, যাতে তাকে কেউ দেখে না। এসিটা অন করবে সেই উপায়ও নেই। বিতৃষ্ণায় এইবার মুখটা ঘুচে এলো স্পর্শীর। মনে মনে ঠিক করলো আর 5 মিনিট অপেক্ষা করবে। এরপরও যদি নির্বাণের দেখা না মেলে,
তাহলে সোজা সে বাসায় চলে যাবে। কথাটা আনমনে আউড়িয়েই মাথাটা সিটে এলিয়ে দিল। আঁচলটা ধরে সামনে টেনে এসে কপাল ও গলার ঘামটুকু মুছে বাতাস করতে থাকলো। নয়ন দুটির কপট বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে থাকলো। মিনিট দুই এক গড়াতেই গাড়ির দরজা খুলল। কেউ এসে বসলো তার পাশের সিটে। শব্দ পেয়ে স্পর্শী তৎক্ষণাৎই চোখ মেলে তাকালো। সামনে নির্বাণকে দেখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নির্বাণ এক পলক তাকালো স্পর্শীর ঘর্মাক্ত মুখশ্রীর পানে। নাকের ডগায় মুক্তোর ন্যায় ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। চোখের নিচের কাজল খানিকটা লেপ্টে আছে। গাঢ় রঙের লিপস্টিকটা কিনারা দিয়ে কিঞ্চিত পরিমাণ ছড়িয়ে গিয়েছে। হঠাৎ নির্বাণের মনে নিষিদ্ধ একটা ইচ্ছা নাড়া দেয়। তার ইচ্ছে করে স্পর্শীর নিকটস্থ হয়ে খুব সন্তর্পণে লেপ্টে যাওয়া কাজলটুকু মুছে দিতে, ছড়িয়ে যাওয়া লিপস্টিকটুকু আর একটু ছড়িয়ে দিতে। ইচ্ছেগুলো মাথাচাড়া দিতেই নির্বাণ দ্রুত চোখটা বন্ধ করে ফেলে। নিজেকে নিজেই ধিক্কার জানায় এই অশোভন চিন্তা ভাবনার জন্য। প্রখর ব্যক্তিত্বের যেন আজ কলঙ্ক লেগে গেল। জীবনে এই প্রথমবারের মতো কোনো কলঙ্ক লাগলো তার গায়ে। আগে তো কখনো এমন ইচ্ছে জাগেনি তার মনে। তাহলে আজই কেন? মন আজ এত বেহায়াপনা কেন করছে? ভাগ্যিস সামনের মানুষটি তার মনের কথা শুনতে পায় না, না হলে কি এক বিড়ম্বনাতেই না পড়তে হতো তাকে। স্বচ্ছ ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হয়তো ধূলিসাৎ হয়ে যেত। কি ভাবছেন এত? স্পর্শী আকস্মাত প্রশ্নে নির্বাণ চোখ খুলে তাকায়। নিজেকে স্বাভাবিক করেই বলে, কিছু না। কথাটা বলেই নির্বাণ ইঞ্জিন স্টার্ট করলো। এসিটা দ্রুত অন করে পাওয়ার বাড়িয়ে দিল। ক্ষণেই হিম শীতল বায়ু স্পর্শীর গায়ে পরশ বুলাতেই শিথিল হয়ে পড়ে শরীর। স্পর্শী মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার সাথে আপনার কি যেন কথা ছিল? নির্বাণ গাড়িটা স্টার্ট দিতে দিতে বলে, ছিল, তবে এখানে নয়। স্পর্শী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, তাহলে কোথায়? গেলেই দেখতে পাবে। কথাটি বলা শেষ হতেই গাড়ি চলতে শুরু করলো। স্পর্শী এইবার আর পাল্টা প্রশ্ন করলো না, নীরবেই গাটা এলিয়ে দিল সিটে। শহর থেকে কিছুটা দূরে অবস্থিত একটা রেস্টুরেন্টে বসে আছে স্পর্শী। একদম কিনারে দেওয়াল ঘেঁষে, বাঁ পাশের পুরো দেওয়াল স্বচ্ছ কাচের তৈরি হওয়ায় বাহিরের রাস্তায় স্বাচ্ছন্দ্যেই দেখতে পারছে সে। স্পর্শী এক মনে তাকিয়ে আছে বাহিরের দিকে। রাস্তার অপর পাশে ফুটপাতে একটি কুকুর আর বিড়ালের সাংঘাতিক ঝগড়া চলছে। সেটাই অতি মনোযোগ সহকারে দেখছে সে। তাকে যে অতি সময় ধরে কেউ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে সেই দিকে বিন্দু পরিমাণও ধ্যান নেই তার। সে তো মগ্ন আপন ভাবনায়। হঠাৎ কারোর ভরাট কণ্ঠে তার ধ্যান ভাঙে। বাহির থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে তাকায় সে। কি খাবে বলো? স্পর্শী দৃষ্টি নত করে বলে, আপনার যা ভালো লাগে অর্ডার দিন, আমার কোনো সমস্যা নেই। নির্বাণ স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞাসা করে, অ্যালার্জি আছে কিছুতে বা সাইড ইফেক্ট? স্পর্শী মাথা দুলিয়ে না সূচক উত্তর বলে, তেমন কিছুতে নেই, তবে নির্বাণ ভুরু কুঁচকে বলে, কি? মাশরুম আর বাদাম জাতীয় খাবার খেতে পারি না আমি, কিছুটা সমস্যা হয়। আচ্ছা। নির্বাণ ওয়েটারকে ডেকে নিজের থেকেই অর্ডার দেয়। অর্ডার দেওয়া শেষে ওয়েটারকে সে সতর্ক করে দেয় তাদের খাবারে মাশরুম বা বাদাম জাতীয় কোনো উপকরণ ব্যবহার না করা হয়। ওয়েটার টুকরো একটা হাসি দিয়ে আশ্বস্ত করে নির্বাণকে। অতঃপর অর্ডার নিয়ে চলে যায় সে। এরপর সবটাই স্পর্শী নীরবে দেখল। অভিব্যক্তিতে কিছু প্রকাশ না করলেও ভেতরে ভেতরে সে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গিয়েছে। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী মানবটি আজ এত কোমল, আদৌ ভাবা যায়? এ যেন তার স্বভাবের উল্টো প্রকৃতির কোনো এক মানব। তবে নির্বাণের এই ছোট ছোট কেয়ারগুলো মন্দ লাগছে না, বরং ভালোই লাগছে। কেউ তো খেয়াল রাখছে তার। ক্ষণেই সরু হাসির রেখা ফুটে উঠল স্পর্শীর ঠোঁটের কোণে। নির্বাণ সেটা খেয়াল করে বলে, হাসছো যে? স্পর্শী দ্রুত নিজের হাসিটুকু মিইয়ে নিয়ে দৃষ্টি নত করে বলল, না, তেমন কিছু না। নির্বাণ ঠোঁট গোল করে বলে, ও আচ্ছা। কথাটা বলেই স্পর্শী কিছুটা আটসাট হয়ে বসে। নির্বাণ তা দেখে বলে, একটা কথা জিজ্ঞাসা করার ছিল।
স্পর্শী দৃষ্টি অন্যদিকে রেখেই বলল, জি বলুন। নির্বাণ ধীর কণ্ঠে বলে, তুমি কি বিয়েটা মানো? স্পর্শী কিছু প্রহর নীরব থেকে উত্তর দেয়, হ্যাঁ মানি। আর আমাকে স্বামী হিসেবে? তৎক্ষণাৎ স্পর্শী তুলে তাকায়, তীব্র তার দৃষ্টি। আচমকা এমন প্রশ্নে আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। কিছুটা সময় লাগে তার নিজেকে সামলে উঠতে। তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, মানি, তবে কোথাও একটা জড়তা রয়ে যায়। আপনাকে সম্পূর্ণভাবে মেনে নিতে আমার কিছুটা সময়ের প্রয়োজন। ভেবে বলো কিন্তু, একবার যদি তুমি এই সম্পর্কে কমিটেড হয়ে যাও, তাহলে কিন্তু পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। বিয়ে তো ছেলে খেলা না, তাই না? আমি যেহেতু সম্পর্কটা ভাঙতে ইচ্ছুক নই, সেহেতু চেষ্টা আমার পক্ষ থেকে থাকবেই। সময় দিন, মানিয়ে নিব সবটা আমি। নির্বাণ কিছু প্রহর চুপ থেকে মৃদু স্বরে বলে, বেশ, তবে মানিয়ে নিতে না পারলেও তোমায় আমি ছাড়ছি না। কথাটা কর্ণকুহরেই ঝংকার তুলতেই হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শী। থম মেরে যায় সে। নির্বাণের কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ, যা ক্ষণেই স্পর্শীকে ভাবিয়ে তুলছে। নির্বাণ কি তাহলে এই অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে যাওয়া সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হচ্ছে? আগ্রহ দেখাচ্ছে তার প্রতি? না, আর ভাবতে পারছে না স্পর্শী। স্পর্শী নির্বাণকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই নির্বাণের ফোনটা বেজে ওঠে। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ফোনালাপের মাঝেই চাপা পড়ে যায় স্পর্শীর কথা। আনমনা হয়ে বসে আছে স্পর্শী, দৃষ্টি তার খাবারের টেবিলের ওপর। মন মস্তিষ্ক জুড়ে ঘুরছে অন্য চিন্তা। ছুরি আর কাঁটা চামচ দিয়ে সাজানো গোছানো থালির এক কোণে অনবরত আঁকিবুকি করেই চলেছে সে। 7 আইটেমের থালি থেকে শুধুমাত্র ফ্রাইড রাইসটুকু মুখে তুলেছে স্পর্শী। বাকি সব আগের ন্যায়ই পড়ে আছে। স্পর্শীর এমন ভাবভঙ্গি দেখে নির্বাণ জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? খাচ্ছ না যে? স্পর্শী এইবার আপন ভাবনা থেকে বেরিয়ে আসে। অপ্রস্তুত ভাবে কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, এই তো খাচ্ছি। কথাটা বলেই বিফ স্টেকটা কাঁটা চামচ দিয়ে ধরে, তার উপরে ধারালো ছুরির ঘা ঘষালো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো মাংসটির ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো করার, কিন্তু হাই, স্টেকটি যেন 2 খণ্ড হতেই নারাজ। কিছুটা সময় অবিশ্রান্ত প্রচেষ্টার পরও যখন ফলাফল শূন্যের কোঠায়, তখন বিরক্তিতে স্পর্শী মুখ ঘুচে এলো। সে ছুরি চামচ ব্যবহারে অতটাও দক্ষ নয়, কিন্তু নিজের ত্রুটি না মেনে সে মনে মনে স্টেক নামক জিনিসটাকে এক দফা গালি দিয়ে নিল। আরেক দফা গালমন্দ করলো রেস্টুরেন্টের মালিককে। আমরা ভাই বাঙালি মানুষ, খাবো হাত দিয়ে। খামোখায় ইংরেজদের বংশধরদের মতো কাঁটা চামচ ছুরি দিয়ে কেন খেতে হবে ভাই? নিহাতি নির্বাণ পাশে না থাকলে স্পর্শী হাত দিয়ে খাওয়া শুরু করে দিত, কিন্তু নির্বাণ আছে বলে সেটা পারছে না। প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে না তো নাকি? স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আহত চোখে তাকালো নির্বাণের দিকে। নির্বাণ নির্দ্বিধায় ছুরি চামচের ব্যবহার করে মাংসের টুকরো করেই চলেছে। সেটা দেখে স্পর্শীর মনে ঈষৎ ঈর্ষা জাগলো। মানুষটাকে সবকিছুতেই পটু কেন হতে হবে? একটু অপটু হলে ওর মতো পাবলিকের এত সমস্যার সম্মুখীন হতে হতো না। বিতৃষ্ণায় এইবার স্পর্শীর মুখটা ছোট হয়ে আসে। উপায়ন্তর না পেয়ে স্টেক বাদে অন্য সকল উপকরণ দিয়ে কাজ চালানোর পরিকল্পনা আঁটে। হঠাৎ নির্বাণ স্পর্শীর সামনে থেকে ওর থালিটা সরিয়ে নিয়ে নিজের থালিটা এগিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলে, নাও খাও এবার। স্পর্শী ভুরু কুঁচকে নির্বাণের দেওয়া থালির দিকে তাকায়। স্টেকের ছোট ছোট টুকরো করা তাতে। বিস্ময়ে এইবার স্পর্শীর মুখ কিঞ্চিত ফাঁকা হয়ে আসে। নির্বাণ তা দেখে বলে, নিজের সমস্যার কথা মুখ ফুটে বলতে শেখো। সামনের মানুষটার মাঝে সুপার ন্যাচারাল পাওয়ার নেই যে তুমি না বললেও সেসব বুঝে যাবে। স্পর্শীর ঠোঁটের কোণে নিজের অজান্তেই ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে। সে মাথা দুলিয়ে সম্মতি জানায়, অতঃপর নীরবেই খেতে শুরু করে। খাওয়া শেষে স্পর্শী নির্বাণের দিকে তাকাতেই দেখে নির্বাণ তার দিকেই তাকিয়ে আছে। স্পর্শী প্রশ্নবোধক দৃষ্টিতে নির্বাণের দিকে তাকাতেই নির্বাণ ডান হাতের তর্জনী উঠিয়ে স্পর্শীর ঠোঁটের কিনারে নিয়ে যায়।
খুব সন্তর্পণে এঁটো খাবারের ছোট দানা হাতে তুলে নেয়। ঘটনাক্রমে স্পর্শী হতবুদ্ধি হয়ে যায়, ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বাণের পানে। হঠাৎ সে উপলব্ধি করতে পারল তার হৃদস্পন্দন খুব দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে, শরীর ঈষৎ পরিমাণ কাঁপছে। হঠাৎ নির্বাণ বলে ওঠে, যাওয়া যাক এইবার। স্পর্শী হতবুদ্ধির মতো শুধু মাথা দোলায়। নির্বাণ উঠে দাঁড়াতেই স্পর্শী সব গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নির্বাণ ও স্পর্শী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির সামনে আসতেই স্পর্শীর টনক নলে বিল তো দেওয়া হয়নি। সে ততষ্ট সুরে বলে, আপনি বোধহয় বিল দিতে ভুলে গিয়েছেন। নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, না, ভুলিনি। স্পর্শী নির্লিপ্ত কণ্ঠে বলে, কিন্তু আপনাকে তো বিল দিতে দেখিনি আমি। সারাক্ষণ তো আমার সামনেই বসেছিলেন। নিজ রেস্টুরেন্টের টাকা দিয়ে আমি খাবো মানে? নির্বাণ কিঞ্চিত হেসে বলে, এইটা তোমার শাশুড়ি মার রেস্টুরেন্ট, মা আর আমি এখানকার ওনার। মুহূর্তেই স্পর্শীর মুখ বিবর্ণ হয়ে গেল। ক্ষণেই মনে পড়ে গেল তখন স্টেক কাটতে না পারায় সে রেস্টুরেন্টের ওয়ানকে একেবারে গালি দিয়েছিল। নিজের কপাল এখন নিজেরই চাপড়াতে ইচ্ছে করলো স্পর্শীর। শেষে কিনা নিজের বর আর শাশুড়িকে গালমন্দ করলো সে। হাই খোদা, আল্লাহ মাফ করুন। স্পর্শী কোনো মতে বলে ওঠে, ও আচ্ছা, চলো এখন, রাত হচ্ছে। স্পর্শী কোনো মতে মাথা দুলিয়ে সম্মতি জানায়। হাঁটা দেয় গাড়ির দিকে। কৃষ্ণপক্ষের শেষ তিথির রজনী, দেখা নেই স্নিগ্ধ চাঁদের, নেই কোনো স্পর্শ। স্পর্শী এক পলক তাকালো বাহিরের দিকে। হিম বাতাসে বারান্দার পর্দাগুলো তিরতির করে কাঁপছে, সেই সাথে এলোমেলো করে দিয়ে যাচ্ছে দরজার এক কোণে রাখা আর্ট পেপারগুলো। পার্সিয়াকে কোল থেকে নামিয়ে স্পর্শী আনমনেই উঠে দাঁড়ালো, এগিয়ে গেল বারান্দার দরজার দিকে। দরজা ফ্যান বন্ধ করে এসি ছেড়ে দিল। মেঝে থেকে কুড়িয়ে পেপারগুলো বিন্যস্ত করে রাখলো নিজ স্থানে। হঠাৎ মনে রং তুলির জোয়ার উঠল। শুভ্র ক্যানভাসকে রং বেরঙের সাজিয়ে তোলার প্রবণতা বাড়ল। স্পর্শী আর এক মুহূর্তও ভাবল না। রং তুলির সরঞ্জাম সাজিয়ে বসে পড়ল নিজের মনের সমাদর রাখতে। হাত চলতে থাকলো সাদা ক্যানভাসের ওপর অবিশ্রান্ত। পার্সিয়া বিছানার ওপর আরামের ভঙ্গিতে শুয়ে এক ধ্যানে দেখতে থাকলো স্পর্শীকে। মাঝে মধ্যে স্পর্শীকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মৃদু স্বরে ডেকে উঠল। অতঃপর এক সময় স্পর্শীকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সেই অবস্থায়। স্পর্শী গিয়ে ক্ষান্ত হলো আরো ঘন্টা দুয়েক পর। রেস্টুরেন্টে বসে থাকা এক যুগলের মিষ্টি মুহূর্তে কাঠ পেন্সিলের সূক্ষ্ম আঁচড়ের সাথে রং তুলির সংমিশ্রণে ফুটিয়ে তোলার ক্ষীণ প্রচেষ্টা। তবে পোর্ট্রেটটা এখনো অসম্পূর্ণ, বাকি আছে আরো অনেক কাজ, যার দরুন সম্পূর্ণ বিষয়টি ফুটিয়ে উঠতে চেয়েও উঠল না। সম্পূর্ণতা পেলে হয়তো দারুণ কিছু হতো। স্পর্শী অবসান্ন নিঃশ্বাস ফেলল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অসমাপ্ত ক্যানভাসে। ক্ষণেই অন্যমনস্ক হয়ে পড়ল সে। মনের আরশিতে ভেসে উঠল নির্বাণের সাথে কাটানো রেস্টুরেন্টের মুহূর্তগুলো। মূলত সেই দৃশ্যের একাংশ কৃত্রিমভাবে বন্দি করার চেষ্টা করছিল স্পর্শী, কিন্তু সফল হলো না তাতে। স্পর্শী আনমনে ভাবতে ভাবতে একটা সময় নির্বাণকে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। নির্বাণের সাথে কাটানো ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত মনে পড়তেই নিজের অজান্তে ভরাট গালে ছেয়ে গেল রক্তিমার দৃঢ় লেপ। ঠোঁটের কোণে ফুটে উঠল লজ্জালু হাসির সরু রেখা। হঠাৎ মস্তিষ্কে তরঙ্গিত হলো রুদ্র নামটি। মনে পড়ে গেল রুদ্রকে বলা তার শেষ উক্তিটি, বিয়ে হয়ে গিয়েছে আমার, আর আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে। বিয়ের কথা সত্যি হলেও ভালোবাসার কথা তো সত্য নয়। রুদ্রকে উচিত জবাব দিতে সে বলেছিল তার বর তাকে ভালোবাসে, কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে? অগোছালো, অবিন্যস্ত, অনিশ্চিত সম্পর্কটা নির্বাণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও আদৌ সে তাকে ভালোবাসতে পারবে কিনা কে জানে। সেই বা কি পারবে নির্বাণকে ভালোবাসতে? উফ, তার জীবনটা এমন কমপ্লিকেটেড কেন হলো? স্পর্শী বিতৃষ্ণায় বিড়বিড় করলো। সম্পর্কের সমীকরণটা যেখানে অনিশ্চিত, ভালোবাসা সেখানে বিলাসিতা। আর এমনেই ভালোবাসা বলে কিছুই নেই।
তাই এইসব নিয়ে মাথা ঘামিয়েও লাভ নেই। আমার জীবন ডোবার হলেই ডুববে, না হলে নতুন দমে উদয় হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে থাকা তুলি আর রঙের প্যালেটটা নিয়ে স্টাডি টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ালো স্পর্শী। ওয়াশরুমে গিয়ে রঙে মাখো মাখো অবস্থা হাতটি পরিষ্কার করে নিল। অতঃপর ক্লান্ত শরীরটা বিছানায় গা এলিয়ে দেওয়ার পূর্বেই দরজায় কেউ কড়া আঘাত করলো। স্পর্শী সেই দিকে অবসন্ন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল। দরজা খোলার পর মুহূর্তেই এক যুবতী নারী বিকট শব্দে বলে উঠল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? সেই কখন দরজা পিটাচ্ছি আমি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে ক্ষণেই স্পর্শীর সকল ক্লান্তি দূর হয়ে যায়। ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে নিয়ে সে নির্লিপ্ত কণ্ঠে বলে, তুমি আসলে কবে সামান্তা আপু? আর তুমি যে বাসায় আসবে তা আমাকে আগে জানাওনি কেন? সামান্তার রুক্ষ কণ্ঠে বলে ওঠে, রুম বন্ধ করে বসে থাকলে দেখবি কিভাবে কখন আসছি? আর তোকে না বলে কি এই বাসায় আসা যাবে না? এত রাগছো কেন আজীব। সামান্তা ভেংসি কেটে বলে, রাখবো না তো কি করব? রুম বন্ধ করে করিসটা কি? পেইন্ট করছিলাম। আচ্ছা ভাইয়া আসেনি? স্পর্শী দরজার কাছ থেকে সরে আসতেই সামান্তা রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এসেছিল, তবে চলে গিয়েছে, ঘন্টা খানেকের মাঝেই চলে আসবে। স্পর্শী অসন্তোষজনক কণ্ঠে বলে, এ কি, আমাকে তুমি বা মা ডাকবা না? ভাইয়া কি মনে করলো বলো তো? সামান্তা বিছানার এক কোণে বসে পার্সিয়ার গায়ে হাত বুলাতে বুলাতে বলে, সে এইসব নিয়ে এতটাও মাথা ঘামায় না, পরে আসলে দেখা করে নিস। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুম গুছিয়ে নিতে থাকলো। সামান্তা ক্ষণেই বলে উঠল, শুনলাম বিয়ে করেছিস, আমাকে ছাড়াই বিয়ে করে ফেললি? আমি ইন্ডিয়ায় ছিলাম বলে আমার কথা একবারও ভাবলি না? স্পর্শী এক পলক তাকালো সামান্তার পানে, স্মিত কণ্ঠে বলল, তুমি কি আমার বর নাকি যে তোমাকে ছাড়া বিয়ে করা যাবে না? বর না হই বোন তো নাকি? স্পর্শী নিজের কাজ করতে করতে বলে, বিয়েটা হুট করেই হয়েছে, নিজেই তো জানতাম না সেদিন আমার বিয়ে, তোমায় জানাবো কি করে? আর তুমিও তো তখন নেটওয়ার্কের বাইরে ছিলে, জানাতাম কিভাবে? হ্যাঁ, মামির কাছে শুনলাম এঙ্গেজমেন্ট হওয়ার বদলে নাকি তারা ডাইরেক্ট আক্ট করে রেখে গিয়েছে। তবে ছেলের ব্যাকগ্রাউন্ডও নাকি খারাপ না। হুম। সামান্তা কিছুক্ষণ চুপ থেকে বলে, বিয়েটা কি তুই স্বেচ্ছায় করিসছিস নাকি মামা মামির জোরাজুরিতে? আমার উপর কি কারো জোর চলে? নিজের ইচ্ছাতেই করেছি বিয়েটা। সামান্তা কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে, তাহলে রুদ্র, ওর সাথে না তোর প্রেম ছিল? রুদ্র নামটা শুনে স্পর্শীর বিরক্তিতে মুখটা ঘুচে আসে। তীক্ষ্ণ কণ্ঠে সে বলে, ওর নাম নিবা না তো? ওর নাম শুনলেও আমার এখন গাটা ঘিন ঘিন করে। কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে কি, বল আমায়। স্পর্শী কিছুটা সময় চুপ থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। সব গোছানো শেষে নীরবেই গিয়ে বসলো সামান্তার কাছে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সব শুরু থেকে বলতে থাকলো। সবটা শুনে সামান্তা থম মেরেই বসে থাকে। দৃষ্টি তার অপার বিস্ময়। তার মানে ওই ছেলে পুরো 6টা মাস তোর পিছে একটা বাজির জন্য ঘুরছিল, ভালোবাসার অভিনয় করছিল? স্পর্শী তিক্ত কণ্ঠে বলে, বিছানায় নেওয়ার জন্যও বটে। মানুষ ঠিকই বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হুম। কিছুটা সময় নিঃশব্দে কেটে যাওয়ার পর সামান্তা জিজ্ঞাসা করে, আচ্ছা, তুই বিয়ের জন্য রাজি হয়েছিলি কেন? রুদ্রের উপর রাগ করে? রুদ্রের ওপর রাগ ছিল, তবে তার চেয়েও বেশি আমার কষ্ট হচ্ছিল এই ভেবে যে রাস্কেলটার জন্য আমি 2টা মাস প্রতিনিয়ত বাবা মায়ের কাছে মিথ্যা বলেছি। মা বারবার বারণ করার সত্ত্বেও রিলেশনে গিয়েছি এবং তাকে জানাইও নি। প্রতারণা করেছি তাদের সাথে, অথচ তারা কত ভরসা করতো আমায়, কখনো কোনো কিছুতে বাধা দিত না। আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে, নিজের মতো করে চলতে দিয়েছে। সব ভেবেই তীব্র যন্ত্রণা হচ্ছিল মনের ভিতর। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো বাবা মাকে কষ্ট দিয়েছিলাম আমি। তাই বাবা মা যখন বলল তিনি আমার জন্য একটা ছেলে পছন্দ করেছেন, তখন আমি জেনে না শুনে না দেখেই ওই সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দেই। পুরো বিষয়টা ছেড়ে দেই বাবা মায়ের সিদ্ধান্তের ওপর। চাইছিলাম এর মাধ্যমে সকল হিসাব এক ক্ষেত্রে চুকিয়ে নিব, সাথে নিজের মনকেও শান্ত করতে। কিন্তু তাও তো শান্তি মিল না।
পোড়া কপাল আমার। আচ্ছা, যা হওয়ার হয়েছে, তা ভেবে এত লাভ নেই। বিয়েটা তুই এখন মেনে নেওয়ার চেষ্টা কর। হুট করে সব হয়ে যাওয়ায় সবকিছু হয়তো তালগোল পাকিয়ে যাচ্ছে। বিষয়টা বিয়ে পর্যন্ত হলেও হতো, কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। শোন, বিয়ে বিষয়টা এতটাও সহজ না। বিয়ে শব্দটা ক্ষুদ্র হলেও এর পরিধি কিন্তু অসীম। দায়িত্ব কর্তব্য অনেক, বললেই সব হয়ে যায় না। উপরন্ত তোর বিপরীত পাশের মানুষটি কেমন প্রকৃতির সেটা তোকে দেখতে হবে, ধৈর্য ধরতে হয়, আর অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। তবে আমার ভয় এখানেই, তুই নতুন কাউকে ভরসা করতে পারবি কিনা। যে ধাক্কাটা তুই খেয়েছিস। স্পর্শী তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ভরসা করতে পারবো কিনা জানি না, তবে ওই মানুষটাকে আমার বড্ড ভরসাযোগ্য মনে হয়। কিন্তু তাও কোনো কিছু ঠিকভাবে ঠাউর করতে পারছি না আমি। সম্পর্কটা আমাদের এখনো অগোছালো। তা কেন? আমার বরই আমার ডিপার্টমেন্টের টিচার, মানে একদিক দিয়ে আমি তার বউ, আবার অন্য দিক দিয়ে ছাত্রীও। সামান্তার মুখ এবার বিস্ময়ে কিঞ্চিত পরিমাণ ফাঁক হয়ে যায়। সে আশ্চর্যান্বিত কণ্ঠে বলে, মানে কি ভাই, তুই আগে খোঁজ খবর নিসনি? মামা মামি জানে বিষয়টা? নিলে কি আর বিয়েটা হতো? দুজনের কেউই এই বিষয় সম্পর্কে অবগত ছিলাম না। একেবারে বিয়ের দিনই দুজন দুজনকে দেখেছি। আর বাবা মা জানে তিনি অন্য ডিপার্টমেন্টের স্যার, আমার না। জানলে তো হয়েছিলই। সামান্তা হেসে বলে, বাহ, ব্যাপারটা জোস তো। তা এইখানে কি সিনেমার মতো টুইস্ট আছে নাকি? তোর বর আবার তোকে আগে থেকে পছন্দ করতো না তো? বিয়ের কারসাজি ওরই যদি হয়? স্পর্শী বিরক্ত হয়ে বলে, বিয়ের প্রস্তাব ঘটক এনেছিল বাহানা, আর এইসব কারসাজি ঘটকেরই আর কাজীর ব্যাটার, বুঝলি? আচ্ছা, বুঝলাম। এখন তোর সমস্যা কোথায়? সমস্যা এইখানে, সে আমার স্যার। তাকে আজীবন আমি স্যারের চোখে দেখেছি, তাও আবার অপ্রিয় স্যার হিসাবে। হুট করে কিভাবে তাকে বর মানি বল? তার উপর যতবারই তার সামনে পড়ি বিব্রত কর বোধ করি। কি রকম একটা বিশ্রী অবস্থা। আচ্ছা, স্যারদের কি বিয়ে করা নিষেধ? তোর বর তুই বাদে যাকেই বিয়ে করতিস, সেও তো তোর স্টুডেন্টই হতো না? হয়তো তার বা অন্য কারো, বা সে যদি তোর ডিপার্টমেন্টের স্যার না হতো, তাহলে কি তোর ভাবনা এক হতো? হতো না। কাকতালীয় ভাবে এখন তোদের ভাগ্যটা মিলে গিয়েছে, এতে কি করার আছে? এই একটা বিয়ের বিষয়ের জন্য সম্পর্কের তো আর ঝুলিয়ে রাখা যায় না। যদি তুই সত্যি মুভ অন করতে চাস, নিজের লাইফটা গুছিয়ে নিতে চাস, তাহলে এইসব বিষয় নিয়ে এত ভাবিস না। মাঝে মধ্যে আমাদের ভাবনার বাহিরেও অনেক কিছু ঘটে, কিন্তু আমরা ঠিকই সবকিছুর সাথে খাপ খাইয়ে নিয়ে চলি। সবটাই সময়ের ব্যাপার। একটু সময় দে, সব দেখবি ঠিক হয়ে গিয়েছে। স্পর্শী মন দিয়েই শুনলো কথাগুলো, ভাবলো, বেশ। অতঃপর ক্লান্ত কণ্ঠে বলল, দেখা যাক কি হয়। এইসব নিয়ে এত ভাবিস না, এখন বাইরে চল। তোর জন্য কিছু জিনিস এনেছিলাম আমি, চল। এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে স্পর্শী বেঞ্চিতে বসলো। গ্লাসে ছোট একটা চুমুক বসিয়ে দিয়ে সে মাহিনের দিকে তাকালো। স্বামী আর কেয়া কই রে? মাহিন বইয়ের পাতায় উল্টাতে উল্টাতে বলল, স্বামীর এখন ক্লাসে আছে, আর কেয়া মনে হয় লাইব্রেরিতে গিয়েছে। তুই কি পড়ছিস? মাহিন প্রত্যুত্তর করার পূর্বেই নিধি এক প্লেট খিচুড়ি নিয়ে বসলো স্পর্শীর সামনে। নির্লিপ্ত কণ্ঠে বলল, পরশু লেডি হিটলার ক্লাস নিতে টেস্ট নিবে বলেছিল না? মোটু তো ওই টপিকের ক্লাস মিস করেই গিয়েছিল, তাই এখন নিজে নিজেই পড়ে দুনিয়াটা উল্টে ফেলছে। স্পর্শী চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলে, ও আচ্ছা, তা নন্দিতার কি খবর রে? বরিশাল থেকে আসে নাই এখনো? মাহিন প্রত্যুত্তরে বলে, না, পরশু ফোন দিয়েছিলাম ওকে, আসতে নাকি আরো 1 সপ্তাহ লাগবে। নিধি মুখ ভর্তি খাবার নিয়ে বলে, মাইয়া যে কি করতে গিয়েছে ওইখানে কে জানে, কিছু জিগাইলে কয়ও না, বেয়াদ্দপ একটা। স্পর্শী বলে ওঠে, ওর বাবা অসুস্থ জানিসই তো, তাহলে এইভাবে কেন বলছিস? 1 মাস তো হতে চললো ভাই, ওই লাপাত্তা। এমনে কমু না তো কেমনে কমু ক? মাহিন একরাশ বিরক্তি নিয়ে বলে, আগে মুখের খাবার গিলে নে, তারপর কথা বল। খাবারের ছিটা গায়ে আসতেই ভাই। নিধি তীক্ষ্ণ চোখে একবার মাহিনের দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মন দিল। মাহিনও সেই দৃষ্টি তোয়াক্কা না করে বইয়ের মাঝে ডুব দেয়।
স্পর্শী নিজের চাটা শেষ করে বলে, তোরা থাক, আমি লাইব্রেরিতে যাচ্ছি। কেয়ার সাথে একটু দরকার আছে আমার, আবার কিছু বইও কালেক্ট করতে হবে। নিধি মুখ ভর্তি খাবার চিবুতে চিবুতে বলে, আচ্ছা যা। স্পর্শী ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে এসে আগে স্পর্শী কেয়ার খোঁজ করলো, কিন্তু কোথাও ওকে না দেখে নিজের বইগুলো খুঁজতে ব্যস্ত হলো। লাইব্রেরিতে আজ এত মানুষ নেই, মধ্য দুপুর বললেই হতো। স্পর্শী সেই দিকে এত একটা ধ্যান দিল না, আপন মনে নিজের কাজ করতে থাকলো। একদম লাস্ট কিনারে এসে সে থমকালো, ব্যগ্র দৃষ্টিতে তাকালো সামনে। একটা টুলের ওপরে দাঁড়িয়ে সবচেয়ে উঁচু সেলফের উপরে কিছু একটা খুঁজছে নির্বাণ। ঘর্মাক্ত শরীরে ইন করা চেক শার্টটি শ্যাম বর্ণের গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মুখে কাপড়ের তৈরি করা কালো রঙের একটি মাস্ক পরিধান করা সত্ত্বেও স্পর্শী কিভাবে যেন এক পলকে চিনে ফেলল নির্বাণকে। নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে থাকলো তাকে। আনমনে এগিয়ে গেল কয়েক কদম। যেতে যেতে নির্বাণের খুব নিকটে গিয়ে দাঁড়ালো সে। হঠাৎ কারোর অস্তিত্ব উপলব্ধি করতে পেরে নির্বাণ নিচের দিকে তাকায়। পর মুহূর্তে স্পর্শীকে তার নিকটে দেখে ভড়কে যায় সে, যার দরুন টুলটা নড়ে চড়ে ওঠে। ভারসাম্য হারিয়ে ফেলবে এমন একটা দশা। নির্বাণকে পড়ে যেতে দেখে স্পর্শী কি করবে বুঝতে না পেরে হতবুদ্ধির মতো দুই হাত দিয়ে নির্বাণের শক্ত পোক্ত পাটা শক্ত করে ধরে। এতে নির্বাণ আরো বেসামাল হয়ে পড়ে। কোনো মতে বইয়ের সেলফটা ধরেই নিজের ভারসাম্য ঠিক রাখে। অতঃপর স্পর্শীর দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, পা ধরেছে কেন ইডিয়েট, টুল ধরো। নির্বাণের ঝাড়িতে স্পর্শী ননক নড়ে। সে দ্রুত নির্বাণের পা ছেড়ে দিয়ে টুল ধরে। নির্বাণ এবার আস্তে ধীরে নিচে নেমে আসে। অতঃপর স্পর্শীর দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে চাপা কণ্ঠে বলে, কমন সেন্স নাই তোমার? তুমি টুল না ধরে আমার পা ধরেছো কেন কোন আক্কেলে? এখনই তো পড়তাম আমি। স্পর্শী এইবার বিব্রত বোধ করে বলল, না মানে, আমার পদধূলি নিয়ে আমাকে সম্মান জানাতে হলে বাসায় গিয়ে নিও, এইখানে আমার হাড়গোড় ভেঙে নিতে হবে না। কথাটা বলে নির্বাণ দ্রুত পায়ে হেঁটে চলে যেতে থাকলো। আর স্পর্শী সেই দিকেই হাঁ করে তাকিয়ে থাকলো। সম্পূর্ণ ঘটনাটাই যেন তার মাথার উপর দিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নির্বাণ পুনরায় ফেরত আসলো। কণ্ঠস্বর নামিয়ে শানিতভাবেই বলল, ভুলেও কোনো টুলে উঠবা না, ঠিক আছে? কোনো বই যদি ওপরে থাকে তাহলে লাইব্রেরিয়ানকে বলবা, নিজে মাতব্বারি করতে যাবে না। স্পর্শীকে পুরো বিষয়টা হজম করে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়েই নির্বাণ আবারও হাঁটা দেয়। দেখতে দেখতে দৃষ্টির আড়াল হয়ে যায় সে। স্পর্শী কতক্ষণ থম মেরে দাঁড়িয়েছিল দেখে দীর্ঘশ্বাস ফেলে। নিজের কপাল নিজেই চাপড়ে বলে, এটা কি হলো? ওই সময় টুল না ধরে পা ধরলাম কেন আমি? কেন এই হাদার মতো কাজটা কেন করলাম আমি? উফ, কি বিশ্রী একটা অবস্থা। আমি এখন মুখ দেখাবো কিভাবে স্যারের সামনে? নিজের ওপর নিজেরই প্রচন্ড বিরক্ত হলো স্পর্শী। নিজেকে এখন কয়েকটা থাপ্পড় মারতে পারলে শান্তি পেত। কোন কুলক্ষণে সময়ে এসেছিল লাইব্রেরিতে? আনমনেই বিড়বিড় করলো, মানুষের লাইব্রেরিতে প্রেমের সূচনা হয়, আর আমার ইজ্জতের প্লাস্টিক সার্জারি হয়। বাংলা নতুন বৎসরকে বরণ করতেই মেতে উঠেছে বাঙালি। জাবির প্রাঙ্গণ সজ্জিত হয়েছে আজ নতুন দমে। শুভ্র রক্তিমের ছড়াছড়ি চারিদিকে। স্পর্শী আজও গায়ে আটপৌরে শাড়ি জড়িয়ে নিজ কাজে মগ্ন। আশেপাশে কোনো দিকে তার ধ্যান নেই। তার বেখেয়ালি সুযোগ নিয়েই আড়াল থেকে নিজের তৃষ্ণা মেটাচ্ছে দূরান্তে অবস্থিত প্রেমিক পুরুষের মনটি। দৃষ্টির কোনায় কোনায় চেয়ে আছে তার বেহায়াপনা। তার অতি চরিত্রবান পুরুষের সার্টিফিকেটটি আজ হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। বিড়বিড় করলো সে, এই মেয়ে দেখছি আমাকে কলঙ্কিত না করে ছাড়ছেই না। চরিত্র বুঝি এইবার আমার কলঙ্ক লেগেই গেল। এই জন্যই মানুষ বলে মেয়েলি দোষ পুরুষ জাতির অধঃপতনের কারণ। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিল সে। অনেক কাজ বাকি। সময় এসে মধ্যাহ্নে স্থির হতেই বেড়ে যায় রৌদ্রের প্রখরতা। বাতাসেও যেন কারফিউ জারি হয়ে যায়। উত্তপ্ততায় এইবার ঘেমে নেমে হয়ে ওঠেন ব্যস্ত নগরী। কিঞ্চিত আরামের আশায় বটতলার ছাউনির নিচে জড়ো হয় সকলে। তপ্ত হয়ে আসা অন্তরকে শান্ত করতে ছুট দেয় কোমল পানীয়র খোঁজে। মাহিন হাতে 5টা
ঠান্ডা কোকা কোলা নিয়ে হাজির হতেই সকলে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। হাতে একটা বোতল পাওয়া মাত্রই নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুটা সময় পর স্বস্তি অনুভব করতেই নিধি বলে, জানে জান আইলো রে এইবার, গরমে তো ব্রয়লার মুরগি হয়ে গিয়েছিলাম। কেয়া অবসন্ন কণ্ঠে বলে, আসলেই আজকে অনেক গরম পড়েছে রে, বুঝি না বৈশাখের প্রথম দিনেই এত গরম কেন পড়ে। মাহিল ক্লান্ত কণ্ঠে বলে, গরম তো গরমই, তার উপর কাজের বাহার। আজ কাজ করতে করতে বেহাল দশা আমার। যত সব ফাংশনের দায়িত্ব আমাদের উপরেই আসে, শালা ঠিক মতো অনুষ্ঠানও এনজয় করতে পারি না। স্বামী হেসে বলে, ভাগ্যিস আমি তোদের ডিপার্টমেন্টের না, না হলে জীবন আমার তেজপাতা থেকে কয়লার কারখানা হয়ে যেত। নিধি তিক্ত কণ্ঠে বলে, কাটাঘায়ে নুনে দিতা বলছে তোকে কেউ? মুখটা বন্ধ রাখ, না হলে চাপা ভেঙে দিব আমি তোর। স্পর্শী বোতলে শেষ চুমুকটা দিয়েই বলে, পটর পটর কম কর, আগে কিছু খেয়ে নে, আবার ভলেন্টিয়ারের কাজে যেতে হবে তো নাকি। কথাটা শোনা মাত্রই স্বামী ব্যতীত সকলেই মুখটা কালো হয়ে যায়। তারা সম্মতি জানিয়ে নিজের মন মতো খাবার অর্ডার দিল। স্পর্শী এক প্লেট খিচুড়ি অর্ডার দিয়ে নিজ জায়গায় এসে বসতেই ওর ফোনের মেসেজের টোনটা বেজে ওঠে। স্পর্শী মুঠো ফোনটা হাতে নিয়ে মেসেজে চেক করে। নির্বাণের মেসেজ, 5টার দিকে গাড়িতে গিয়ে বসো। স্পর্শী ভুরু কুচকে নিজের ফোনের দিকে তাকায়, আনমনে বলে, আবারও। গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে চোখ দুটি বন্ধ করে শুয়ে আছে স্পর্শী। বিতৃষ্ণায় মেজাজ তুঙ্গে উঠে আছে তার। ঘর্মাক্ত শরীরে আড়ষ্ঠভাবেই লাল পাড়ের শুভ্র শাড়িটি জড়িয়ে আছে। গরমের তাপমাত্রা বৃদ্ধি পেতেই স্পর্শী উঠে বসে, খোলা চুল গুটিয়ে নিয়ে হাত খোপা করে নেয়। সামনে রাখা বাক্স থেকে টান দিয়ে পর পর 2টা টিস্যু নিয়ে সিক্ত কপাল নাক গলদেশে ছোঁয়ায়। অপেক্ষার কাটা মিনিট 10 পেরিয়েই 15-র ঘর ছুঁই ছুঁই, অথচ আজও নির্বাণের কোনো খোঁজ নেই। ইতিমধ্যে গরমের স্পর্শীর বেহাল দশা, দম বন্ধ হয়ে আসছে প্রায়। স্পর্শী নির্বাণকে ফোন করবে বলে ফোনটা হাতে নিতেই নির্বাণ এসে হাজির হয়। গাড়িতে উঠে বসতেই স্পর্শী অধৈর্য হয়ে বলে, কোথায় ছিলেন? এত দেরি লাগে আসতে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন দ্রুত এসিটা ছাড়ুন প্লিজ, গরমে আমার জান যায় যায় অবস্থা। আকস্মাতে স্পর্শীর কথার আক্রমণে নির্বাণ বিহ্বল দৃষ্টিতে তাকায় তার পানে। স্পর্শীর কণ্ঠে স্পষ্ট অভিমান, সাথে কিঞ্চিত পরিমাণ অধিকার বোধ। আজ স্পর্শীর অধিকার খাটিয়ে নির্বাণকে প্রশ্ন করছে, তার কাছে কৈফিয়ত চাইছে। বিষয়টা নির্বাণের নিকট কেমন যেন ঠেকলো। ঘটনাক্রমে বুঝতে পেরে নির্বাণ কিঞ্চিত হেসে বলে, আমার বউ হওয়ার প্র্যাকটিস কি এখন থেকে শুরু করছো নাকি? কৈফিয়ত চাইছো আমার কাছে? নির্বাণের এহেন প্রশ্নে স্পর্শী ভ্যাবাচাকা খেয়ে যায়। গোল গোল চোখে তাকিয়ে থাকে নির্বাণের পানে। অতঃপর কিছুক্ষণ পূর্বেই বলা তার কথাগুলো মনে পড়তেই স্পর্শী মিইয়ে গিয়ে বলে, না মানে আসলে, আসলে নাকি নকলে জানতে চাইনি, সরল একটা প্রশ্নের সোজাসাপটা উত্তর চেয়েছি। স্পর্শী প্রত্যুত্তর না করে দৃষ্টি নত করলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, বউ হওয়ার প্র্যাকটিস তো করবো, কেন? আর আমি তো অলরেডি আপনার বউই। স্পর্শীর এমন উত্তরে নির্বাণ ভেতরে ভেতরে খানিকটা অবাক হলো, তবে অভিব্যক্তিতে প্রকাশ করলো না। কিঞ্চিত হেসে গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো সে। অতঃপর এসিটা ছেড়ে দিয়ে বলল, সামনের সপ্তাহে আমার একটা কাজিনের বিয়ে আছে সিলেটে, সেখানে আমরা সবাই যাচ্ছি। তো মা চাইছেন তুমিও যাতে আমাদের সাথে সেখানে চলো। স্পর্শী অবাক হয়ে বলে, আমি আমি কিভাবে? কিভাবে আবার কি? বউ তুমি আমার, সেই পরিচয়ে যাবে? আর মাও চাইছেন সকলের সাথে তোমাকে একবার পরিচয় করিয়ে দিতে। আমার বউ তুমি কথাটা কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই স্পর্শীর বুকটা ধক করে ওঠে। অজানা শিহরণ খেলে যায় মনের মাঝে। স্পর্শী কতক্ষণ থম মেরে বসে থেকে নিজেকে ভেতরে ভেতরে গুছিয়ে নিয়ে বলে, বিষয় সেটা না, সামনেই তো আমাদের ক্লাস টেস্ট, সেই সাথে আমার আবার ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাসও আছে, সেগুলো রেখে আমি কিভাবে যাব? সব করেই তারপর যাবে। বিয়ে এপ্রিলে 29 তারিখে। মা আর নাহিদ আগেই যাবে, তবে আমি না। এক্সামের জন্য আমি দেরিতে যাব, তাই তোমার এক্সাম আর প্র্যাকটিক্যাল শেষ হলে আমরা একসাথেই যাব। স্পর্শী কিছুটা সময় নীরব থেকে বলে,
আমি বাসায় না জানিয়ে কিছু বলতে পারছি না, মাকে আগে। স্পর্শীর কথা শেষ হওয়ার পূর্বেই নির্বাণ বলে ওঠে, সেটা মা বুঝে নিবে, তোমাকে এই বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না। স্পর্শী কথা বাড়ালো না, দুই দিকে মাথা এলিয়ে শুধু সম্মতি জানালো। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যেতেই নির্বাণ ধীর গতিতে স্পর্শীর দিকে ঝুঁকলো। নির্বাণকে ঝুঁকতে দেখে স্পর্শী কিঞ্চিত পরিমাণ বিচলিত হলো। নিজেকে গুটিয়ে নেওয়ার পূর্বেই নির্বাণ স্পর্শীর পাশ থেকে সিট বেল্টটা টেনে এনে লাগিয়ে দেয়। অতঃপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শীর পানে। মাঝে মধ্যে দৃষ্টি গিয়ে থমকায় কাজল কালো চোখের ও রক্তিম প্রলেপের আবৃত ঠোঁটের জোড়ায়। বেশ কিছুক্ষণ এইভাবে অতিবাহিত হয়ে যেতেই নির্বাণ স্পর্শীর নিকট হতে সরে এসে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই লিপস্টিকটাই তুমি সেই দিনই দিয়েছিলে না, স্বাধীনতা দিবসের দিন? স্পর্শী থতমত খেয়ে বলে, মনে হয়। তুমি আর কখনো এই লিপস্টিকটা দিবে না। স্পর্শী হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞাসা করে, মানে? আমি বলছি তাই। মানে কি? নির্বাণ এবার কণ্ঠস্বরে একরাশ কাঠিন্যতা মিশিয়ে বলে, মানে এইটা তোমার লিপস্টিকের কালার আমার সহ্য হয় না, বেসামাল হয়ে যায় আমি। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে মিইয়ে যাওয়া কণ্ঠে বলে গাড়ি স্টার্ট দিল। মুহূর্তেই গাড়িটি চলতে শুরু করলো, যার দরুন স্পর্শীর শেষ উক্তির আংশিকও ঠিকমতো শুনতে পেল না, শুধু হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বাণের পানে। কিছু বলতে গিয়েও বলল না, বলার মতো উপযুক্ত কিছু পেল না সে, কেবলই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া।